ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি নোটপ্যাড প্লাস প্লাসে এমএট নামক একটি প্লাগইনকে ইনস্টল করা, খুব দ্রুত HTML কোডিং লেখা। আমরা এর আগে যখন HTML এর বেসিক স্ট্রাকচারটা আনতাম তখন আমাদেরকে হাতে লিখে করতে হতো, তাই তো? তো আমরা দেখব খুব দ্রুত কিভাবে ওই HTML এর স্ট্রাকচারটাকে আনা হয়, বা আরও কিছু দ্রুত কোডিং লেখার কিছু টিপস আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করব এই ক্লাসে, ঠিক আছে? যদি আপনি ক্লাসটিতে নতুন হয়ে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনে প্রেস করুন আমাদের ফুল কোর্সটি দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের বেসিক ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করে নিই। আমরা আমাদের ফোল্ডার অপশানে গিয়ে আমাদের উইন্ডোজ এক্সপ্লোরারে গিয়ে আমরা চলে যাব সি ড্রাইভে, সেখান থেকে আমাদের ওয়েব ক্লাসেস। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 18, তাই তো? ক্লাস 18, ঠিক আছে। তো ক্লাস 18-এর মধ্যে আমরা সবার প্রথমে সেই আমাদের index.html-টাকে তৈরি করে নিই। index.html, বেশ, ঠিক আছে। এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। পাশাপাশি এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিই, কেমন? তো চলুন ওপেন করা যাক। তো দেখুন, ওপেন করার পরে সবার প্রথমে কী হয়, আমাদেরকে বেসিক স্ট্রাকচারটাকে লিখতে হয়, তাই তো? নট ডক টাইপ, HTML এইভাবে লিখতে হয়। তারপর আমরা বিভিন্ন রকমের HTML ট্যাগ, তারপরে হেড ট্যাগ, বডি ট্যাগ এভাবে লেখা শুরু করি। তো আজকে আমরা দেখব কীভাবে এই সম্পূর্ণ জিনিসটাকে খুব স্মুথলি তাড়াতাড়ি করতে হয়, বা আরও অনেক কিছু। তো এইটা দেখানোর আগে আমি আপনাদেরকে গত পর্বে যে আমি দেখিয়েছিলাম যে কীভাবে HTML ফাইল ভ্যালিডেট করতে হয় সেই সম্বন্ধে একটুখানি বলি। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা দুখানা স্টেপে একটি HTML ফাইল বা একটি পুরো সম্পূর্ণ ওয়েবসাইটকে ভ্যালিডেট করতে পারেন, বা ডিবাগ করতে পারেন, বা এরর চেকিং করতে পারেন। আপনারা যারা গত ক্লাসটি দেখেছেন ঠিক তার আগে, অর্থাৎ আপনাদের যারা জুনিয়র রয়েছেন, যারা নতুন এখানে প্রবেশ করেছেন বা নতুন ক্লাস শিখছেন, তাদের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আপনারা ঠিক সেম ওয়েতে চেক করবেন। ধরুন আপনি এখন ক্লাস 17-এ আছেন, তো কেউ ক্লাস 10-এ রয়েছে। হ্যাঁ, অবশ্যই সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই ক্লাস 9 বা 10-এর পর থেকে চেক করবেন, কারণ প্রথম যে আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেখানে কোনো HTML-এর কোনো বেসিক স্ট্রাকচার ছিল না, অর্থাৎ নট ডক টাইপ HTML ছিল না, হেড ট্যাগ ছিল না, বডি ট্যাগ ছিল না, শুধু H1 থেকে H4। তো ওটা স্বভাবতই যখন আপনি W3 ভ্যালিডেটারে চেক করবেন তখন স্বভাবতই ওখানটাতে এরর শো করবে, বাট ওটা থেকে নয়। যবে থেকে আমি HTML এর বেসিক স্ট্রাকচার দেখানো শুরু করেছি ঠিক তারপরের অ্যাসাইনমেন্টগুলো আপনারা চেক করবেন, ঠিক আছে? আর ঠিক সেম ওয়েতে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা ঠিক সেম ওয়েতে যারা ধরুন ক্লাস 8-এ বা 9-এ রয়েছে তারা যখন অ্যাসাইনমেন্ট দেবে তাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করবেন। এবং আপনারাও যখন এই ক্লাস 17 বা 18 বলুন বা পরবর্তী ক্লাসে যখন অ্যাসাইনমেন্ট জমা দেবেন তখন আপনারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পরে বা প্র্যাকটিস করার পরে সবার প্রথমেই আপনাদের দুটো স্টেপ মাস্ট করতেই হবে। আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট, আপনি সবার ফার্স্টে Ctrl+U করে চেক করবেন এরর আছে নাকি, তারপরে সেম জিনিসটাকে আপনি W3 ভ্যালিডেটারে নিয়ে গিয়ে চেক করবেন যে ওটার মধ্যে এরর আছে নাকি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন দেখা যাক আজকে আমাদের যে টপিকটা, আজকে আমরা একটি প্লাগইন ইনস্টল করব। প্লাগইন জিনিসটা কি হয়, দেখুন নোটপ্যাড প্লাস প্লাস অলরেডি আমাদেরকে অনেক ফিচার্স দেয়, তাই তো? যেরকম দেখলাম যে Ctrl+D প্রেস করা, মাল্টি কার্সার, অনেক কিছু দেয়। তো এটা ছাড়াও যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে আরও অনেক কার্যকারিতা বা গুণাগুণ বাড়াতে চাই, ঠিক যেরকম আমরা HTML এর মধ্যে অ্যাট্রিবিউট দিতাম না গুণাগুণ বাড়ানোর জন্য, ঠিক নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে প্লাগইন যদি অ্যাড করেন আপনি বিভিন্ন রকমের, তাহলে ওই নির্দিষ্ট প্লাগইন যে কাজটি করে নোটপ্যাড প্লাস প্লাসে সেই কাজটি করবে, ঠিক আছে? তো মনে করুন আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে। তো দেখুন, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এক্সট্রা ফাংশনালিটি পাওয়ার জন্য আপনি কি করেন? অ্যাপস ইনস্টল করেন, তাই না? প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে। ঠিক সেরকমভাবে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে যদি আপনি এক্সট্রা ফাংশনালিটি পেতে চান তাহলে আপনাকে প্লাগইন ইনস্টল করতে হবে। এইখানে দেখুন, আপাতত দেখুন নোটপ্যাড প্লাস প্লাসের উপরের দিকে এখানে প্লাগইনস বলে একটি অপশান আছে। আপনি যদি এটাতে ক্লিক করেন দেখবেন এখানে এতগুলো প্লাগইনস রয়েছে, ঠিক আছে? তো আমরা আমাদের প্লাগইনসগুলোকে ইনস্টল করব এইখানে। তো দেখুন, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে একটি এক্সট্রা প্লাগইন ইনস্টল করবো যার নাম হচ্ছে এমএট। তো এমএট কীভাবে ইনস্টল করতে হয় বা নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ইনস্টল করতে হয়, আসলে সেটা যদি আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখাতে চাই তাহলে জিনিসটা খুবই বড় হয়ে যাবে। এই জন্যই আমি আপনাদেরকে যখন নোটপ্যাড প্লাস প্লাস দেখিয়েছিলাম, মনে আছে, একটা জিপ দিয়েছিলাম আর বলেছিলাম এখান থেকে শুধুমাত্র এখন নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে রাখুন, আর বাদবাকি জিনিসগুলো আপনার পরবর্তীকালে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আমি একবার ওই জিপটা আপনাদেরকে দেখিয়ে দিই কত নম্বর ভিডিওতে ছিল। তো আপনাদের হয়তো মনে থাকবে ক্লাস 8-এ আমি নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটাও আমি বলে দিয়েছিলাম। তো চলুন একবার ক্লাস 8-এ একবার যাওয়া যাক। তো তার জন্য আমরা ইউটিউবে চলে যাই। এখানে আসার পরে আপনি এখানটাতে লিখবেন ওয়েব গ্রাউন্ড, লিখুন এটা। লেখার পরে আমরা আমাদের এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে যাব আমরা প্লে লিস্টে যাওয়ার পরে আমরা এই প্লে লিস্টে যাব নাম্বার 15। এখানে আসার পরে আমরা
তো দেখুন এখানে আসার পরে আমাদেরকে যেতে হবে 8 নম্বরে, ঠিক আছে। তো এখান থেকে আমি একবার নিচের দিকে চলে যাই, এখানে দেখুন 7, 8, এই যে 8 নম্বর, এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে। 8 নাম্বারটা খুলে যাবে আপনার কাছে, 8 নাম্বার ভিডিও, এই যে পার্ট 8। তো এটাকে আমি পজ করে দিলাম ভিডিওটাকে। পজ করার পরে একটুখানি নিচের দিকে আসুন, আপনারা এখানে ডেসক্রিপশন দেখতে পারবেন, এখানে শো মোর লেখা রয়েছে। তো শো মোরে আমি ক্লিক করলাম, করার পরে একটু নিচের দিকে আসার পরে আপনি দেখবেন এখানে নোটপ্যাড প্লাস প্লাস সেটআপ ডাউনলোড লেখা আছে, এই যে এইখানে। তো এখানে ক্লিক করলে আপনার পুরো সেটআপ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি বলে দিয়েছিলাম যে এই সেটআপটাকে আপনারা একটা নির্দিষ্ট জায়গাতে রেখে দেবেন, পরবর্তীকালে এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। তো চলুন এবার আমরা দেখি এই যে সেটআপটা আপনারা ডাউনলোড করেছিলেন সেখান থেকে এমএডকে কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো এটাকে আমরা ফর দ্য মোমেন্ট ক্লোজ করে দিলাম। আপনারা এখান থেকে যারা এখনও পর্যন্ত ডাউনলোড করেননি তারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো চলুন এমএডটাকে নিয়ে আমরা কাজ করি। তো দেখুন এমএড ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন সেই ফোল্ডারে যেই ফোল্ডারটা আপনারা ডাউনলোড করেছেন। তো সেটা আমার ধরুন সি ড্রাইভের মধ্যে আমি রেখেছি নোটপ্যাড প্লাস প্লাস সেটআপ বলে। আপনারা হয়তো অন্য কোনো ডি ড্রাইভে রেখে থাকবেন, আপনারা সেখানে চলে যাবেন, সেখানে যাওয়ার পরে ডাবল ক্লিক করবেন এখানে, ঠিক আছে। করার পরে দেখবেন ফোল্ডারটার মধ্যে এই 3টে জিনিস ছিল, যার মধ্যে আমার এটা ইনস্টল হয়ে গেছিলো, তাই তো। তো এবার আমরা এই দুখানা জিনিসকে নিয়ে জানবো, ঠিক আছে। তো চলুন দেখা যাক। সবার প্রথমে দেখুন এটা একটা জিপ, তাই তো, ডট জিপ লেখা আছে না। সবার ফার্স্টে এই emmet.npp এটাকে আনজিপ করুন, এইখানেই করুন। তো আনজিপ করাটা আমি দেখিয়ে দিয়েছিলাম, আর সবার ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই উইনরার বলে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে, ঠিক আছে, জিপ করা বা আনজিপ করতে। তো দেখুন এটাকে আমরা আনজিপ করি, এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, আর এইটাকে করব এক্সট্র্যাক্ট টু emmet.npp, যাতে এই ফোল্ডারের মধ্যেই জিপটা আনজিপ হয়ে যায়। ক্লিক করব, দেখুন এটা আনজিপ হয়ে গেল। তাহলে এবার এখান থেকে এই ফোল্ডারটার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন এখানে এই দুখানা জিনিস রয়েছে, তো এটাকে এভাবে সিলেক্ট করবেন, করার পরে কপি করে নেবেন, ঠিক আছে। এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আপনাকে যেতে হবে নোটপ্যাড প্লাস প্লাস যেখানটাতে ইনস্টল হয়েছে সেইখানে। সাধারণত সমস্ত সফটওয়্যারগুলো সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলসের মধ্যে সেভ হয়, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে 64 বিট বা 34 বিটের উপরে। তো আপনারা এই দুখানা ফোল্ডারের মধ্যেই দেখবেন যে কোথায় নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল হয়েছে। তো আমি ফার্স্টে 86 অর্থাৎ 32 বিট এখানটায় গেলাম, ঢোকার পরে এখানে দেখবো যে এখানে নোটপ্যাড প্লাস প্লাস বলে দেখুন একটি অপশান আছে, এখানে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন এখানটাতে প্লাগইনস বলে একটি ফোল্ডার রয়েছে, আমরা এর ভিতরে যাব। যাওয়ার পরে জাস্ট এইখানটাতে আপনারা জাস্ট পেস্ট করে দিন, কন্ট্রোল ভি করে দিন। দেখুন এখানে কন্টিনিউ চাইবে, আপনি কন্টিনিউ করে দিন। দেখুন এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দেখুন emmet.npp আর emmet.npp DLL এই দুখানা অ্যাড হয়ে গেছে এখানে, তাই তো। আপনারা কি করবেন, আপনারা এখান থেকে যেহেতু এখানে emmet.npp বলে একটা ফোল্ডার রয়েছে, আপনারা কি করবেন এই emmet.npp DLLটাকে এখান থেকে কাট করে কন্ট্রোল এক্স করে আপনারা এই emmet.npp এর ভিতরে পেস্ট করে দেবেন DLLটাকে। কন্টিনিউ করলাম, ব্যাস হয়ে গেল, এটার কাজ শেষ। তো এইবার যেই মুহূর্তে আপনারা এক কাজ করবেন, নোটপ্যাডটাকে একবার ক্লোজ করবেন, আরেকবার ওপেন করবেন, ঠিক আছে। তো আরেকবার আমরা ওপেন করি, আমরা চলে যাই সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে ওয়েব ক্লাসেস, ক্লাস 18, রাইট ক্লিক, এইটা, ঠিক আছে, ওপেন হলো। তো দেখা যাক প্লাগইনসে ক্লিক করলে দেখুন আগে এতগুলো ছিল, এখানে কিন্তু এমএড ছিল না, ঠিক আছে, এখন কিন্তু এমএড চলে এসেছে। তো এইবার যখনই আপনি এমএড থেকে এইখানে একটা ক্লিক করবেন, আপনার কাছে দেখুন এরর দিচ্ছে। কি দিচ্ছে, যে পাইথন স্ক্রিপ্ট প্লাগইন নট ফাউন্ড, প্লিজ ইনস্টল দ্য পাইথন স্ক্রিপ্ট প্লাগইন ফ্রম প্লাগইন ম্যানেজার, ঠিক আছে। তো এখানে ওকেতে প্রেস করুন, কারণ না এই প্লাগইনটা রান হওয়ার জন্য অর্থাৎ এমএডটা রান হওয়ার জন্য পাইথন স্ক্রিপ্ট বলে একটি স্ক্রিপ্ট আপনার মেশিনে ডাউনলোড করা বা ইনস্টল করা থাকতে হবে, ঠিক আছে। তো চলুন ওটাকেও আমরা ইনস্টল করে নিই, সমস্ত কিছু আমরা রেডি রেখেছি, জাস্ট ইনস্টল করার অপেক্ষায়। তো এই পাইথন স্ক্রিপ্টটাকে ইনস্টল করার জন্য আমরা সেই আবার ইনস্টলেশন ফোল্ডারটাতে চলে যাই যেখানে সব সফটওয়্যারগুলো আমাদের ছিল। আমরা কোথায় ছিলাম, এই সি ড্রাইভের মধ্যে যাব, নোটপ্যাড প্লাস প্লাস সেটআপ। দেখুন আমরা এমএটের নিয়ে কাজ হয়ে গেছে, ঠিক আছে, এমএটটা নিয়ে কাজ হয়ে গেছে। তাই এমএটটা আপনি জিপ থেকে আনজিপ করেছিলেন, তো এটাকে রিমুভ করে দিন, এটাকে আর দরকার নেই। জিপটা অবশ্যই রাখবেন, ঠিক আছে। জিপটা থেকে যে ফোল্ডারটা তৈরি হয়েছে বা এক্সট্রাক্ট হয়েছে সেটাকে আপনি রিমুভ করে দিন, ঠিক আছে। আমি রিমুভ করে দিলাম, শুধুমাত্র জিপটা থাকুক। এবার দেখুন আমাদের এইটা ইনস্টল হয়ে গেছে আগেই, আর এখন আমরা এটাকে নিয়ে কাজ করলাম। এবার হচ্ছে পাইথন স্ক্রিপ্টটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো পাইথন স্ক্রিপ্টটাকে ইনস্টল করার জন্য আপনারা কি করবেন, ডাবল ক্লিক করুন এটাতে। ডাবল ক্লিক করার পরে শুধুমাত্র সেম জিনিস নেক্সট করুন। তারপরে দেখুন এখানে আই অ্যাকসেপ্ট বলে লেখা আছে, এটাকে টিক মার্ক করে দিন, নেক্সট। দেখুন এখানে 3টে ক্রস মার্ক আছে, এটাকে জাস্ট ক্লিক করে এই প্রথমটা অপশানটা চুজ করে নিন। ক্লিক করলাম, প্রথম অপশানটা চুজ করলাম, ক্লিক করলাম, প্রথম অপশানটা চুজ করলাম, ক্রস মার্কগুলো চলে গেল। নেক্সট করুন, ইনস্টল। যেভাবে একটি সফটওয়্যারকে আপনারা ইনস্টল করেন, নেক্সট নেক্সট ফিনিশ করে শুধুমাত্র জাস্ট ওই ক্রস সিম্বলটাকে আপনাদেরকে টিক সিম্বলে কনভার্ট করতে হবে, বাদবাকি পুরো প্রসেসটা সেম।
আর কিভাবে এই পাইথন স্ক্রিপ্টকে, আমি তো আপনাদেরকে একটা সেট আপ অলরেডি দিয়ে দিয়েছি, আমি দেখিয়ে দেবো যে কোথা থেকে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে পারবেন, কোথা থেকে আপনারা পাইথন স্ক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন, কোথা থেকে আপনারা এমএড ডাউনলোড করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দেবো। মানে আমি ওগুলো ওয়েবসাইট ওয়াইজ এই কারণেই দেখাইনি, কারণ অনেক দেরি হয়ে যেত তাহলে। ঠিক আছে, তো এটাকে ইএসএ প্রেস করুন, দেখুন এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, কিছুক্ষণ সময় দিন এটাকে। তো দেখুন আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ সময় দেওয়ার পরে। সাথে সাথে কি দেখুন এখানে ফিনিশ বলে একটি অপশান দেখতে পারবেন, জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করুন, আপনার কাজ শেষ। এইবার আমরা আবার কোথায় ফিরে যাব বলুন তো, যেখানে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনিশিয়ালি ইনস্টল থাকে, অর্থাৎ সি ড্রাইভের মধ্যে, তারপরে প্রোগ্রাম ফাইলস, এই যে এখানে, তারপরে আপনার চলে যেতে হবে নোটপ্যাড প্লাস প্লাস। এমএডটাকে ঠিক যেখানটাতে নিয়ে গেছিলাম প্লাগইনসের মধ্যে, আমাদেরকে সেখানেই যেতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যখনই আপনার পাইথন স্ক্রিপ্টটা ইনস্টল হয়ে যাবে, ফিনিশে ক্লিক করে দেবেন, তখন আপনাকে আবার নোটপ্যাড প্লাস প্লাসের ইনস্টলেশন ডাইরেক্টরিতে চলে যেতে হবে। তার জন্য আপনাকে আবার সি ড্রাইভে যেতে হবে। ঠিক আছে, যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলস, তারপরে নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আবার প্লাগইনস। ঠিক আছে, এখানে এসে একটা জিনিস দেখতে পারবো, ঠিক আগের মতো দেখুন, আগে যেরকম এমএড এনপিপি ছিল আর একটা ডিএলএল ফাইল ছিল, ডিএলএল ফাইলটাকে আমরা এর ভিতরে নিয়ে গেছিলাম। এখন পাইথন স্ক্রিপ্টটা ইনস্টল করার পরে দেখুন পাইথন স্ক্রিপ্ট এসছে, তার নিচে একটি ডিএলএল ফাইল এসছে। তো আমরা কী করবো, এই ডিএলএল ফাইলটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো আমরা এটাকে ডিএলএল ফাইলটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স করলাম, এই পাইথন স্ক্রিপ্টের মধ্যে গিয়ে এটাকে জাস্ট কন্ট্রোল ভি করে দিলাম। ঠিক আছে, এখানে কন্টিনিউ প্রেস করবেন। তো দেখুন পাইথন স্ক্রিপ্ট ডট ডিএলএলটাকে আমরা এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। তো এবার চলুন নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে দেখা যাক যে এটি কাজ করছে কিনা। ঠিক আছে, তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব। যাওয়ার পরে দেখুন আমি প্লাগইনসে ক্লিক করলাম, এমএটে ক্লিক করলাম, করার পরে এক্সপ্যান্ড অ্যাব্রিভিয়েশনে ক্লিক করলাম। দেখুন ওই এররটা কি এখন আর দিচ্ছে না, দিচ্ছে না। তার মানে আমাদের সব কিছু কাজ করছে। ঠিক আছে, তো দেখুন আমাদের এমএট ইনস্টল হয়ে গেছে, প্লাস আমাদের পাইথন স্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আমরা কোথায় যাব, এরপরে আমরা যাব সেটিংসে। যাওয়ার পরে দেখুন এখানে শর্টকাট ম্যাপার বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করুন। করার পরে এখানটাতে দেখুন প্লাগইন কমেন্টস বলে একটি অপশান আছে, প্লাগইন কমেন্টসে ক্লিক করুন। করার পরে দেখুন এখানটাতে এক্সপ্যান্ড অ্যাব্রিভিয়েশন এটা রয়েছে, তাই তো, এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে দেখুন ডিপ রেড হয়ে গেছে। তারপরে দেখুন মডিফাইয়ে ক্লিক করবেন এখান থেকে। ঠিক আছে, মডিফাইয়ে ক্লিক করার পরে দেখুন আসার পরে এখানে দেখবেন এই কন্ট্রোল আর অল্ট দুটো টিক আছে, এই দুখানা টিককে উঠিয়ে দেবেন, অর্থাৎ আনচেক করে দেবেন। তারপরে এইখান থেকে আপনারা এই এন্টার এখানে প্রেস করবেন, এটা ড্রপডাউন দেখতে পারবেন। এখান থেকে দেখুন ট্যাব লেখা রয়েছে, এই ট্যাবে ক্লিক করুন। ঠিক আছে, ট্যাবে ক্লিক করলাম, এখানে দেখুন ওকে রয়েছে, ওকেতে ক্লিক করে দিন, ব্যাস হয়ে গেছে। এবার ক্লোজ করে দিন। ঠিক আছে, তো দেখুন সমস্ত কিছু ইনস্টল হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এমএট ইনস্টল করলাম, তারপরে আমরা পাইথন স্ক্রিপ্ট ইনস্টল করলাম, তারপরে ট্যাবটাকে সেট করলাম, সেটিংস থেকে গিয়ে সমস্ত কিছু হয়ে যখন যাবে তখন আপনি নোটপ্যাড প্লাস প্লাসটাকে একবার ক্লোজ করে দেবেন। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পরে আপনারা আরেকবার নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটিকে খুলবেন। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করব, রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, তো এটা খুললাম, খোলার পরে দেখুন এইবার চমৎকারটা দেখুন, এইখানটাতে আমরা আগে সমস্ত কিছু লিখতাম না এভাবে, যে নট ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল এভাবে লিখতাম। ঠিক আছে, তো এইবার আমরা এত কিছু লিখবো না। এবার দেখুন আমরা কি করব, আমরা শুধুমাত্র এখানে লিখব HTML:5। ঠিক আছে, এটা লেখার পরেই একটা ট্যাব প্রেস করবেন কিবোর্ডের থেকে, ট্যাব প্রেস করলাম, দেখুন পুরো ডকুমেন্টটা রেডি হয়ে গেল, আপনাকে কোনো কিছু করতে হলো না। ঠিক আছে, আর কার্সারটা কোথায় ব্লিঙ্ক করছে দেখুন, টাইটেলের মধ্যে ব্লিঙ্ক করছে। আপনি সবার ফার্স্টে এখানে টাইটেলটা দিয়ে দিন, আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 18। ঠিক আছে, এখানে আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আমরা সমস্ত কিছু সম্বন্ধে জানি, অর্থাৎ নট ডক টাইপ HTML কী হয়, হেডটা কী হয়, টাইটেল কী হয়, বডি কী হয়, ইভেন বডির ভিতরে কী সমস্ত লিখতে হয়, সব কিছু আমরা জানি। কিছু কিছু বেসিক জিনিস আমরা জানি না, যেরকম HTML এর মধ্যে ল্যাং অ্যাট্রিবিউটটা আর মেটা অ্যাট্রিবিউটটা বা মেটা ট্যাগটা যেটা হেডের মধ্যে রয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে এমএডটাকে নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি। তো দেখেছেন খুব সুন্দরভাবে এমএডে শুধুমাত্র আমি লিখলাম HTML:5, আর সাথে সাথে দেখুন একটুখানি ওয়েট করলেই পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে যাচ্ছে। HTML:5 দেবেন, জাস্ট ট্যাব প্রেস করবেন, দেখুন স্ট্রাকচার রেডি। ঠিক আছে, তো এরকমভাবে আপনি যদি চান যে HTML4 এর যদি কোনো ডক টাইপ চান, আপনি পুরো স্ট্রাকচারটা চান, তাহলে আপনি কি লিখবেন, HTML:4t এটা লিখতে হবে, তারপরে ট্যাব প্রেস করুন। দেখুন এই যে হেডারটা বা এই যে ডক টাইপটা আসছে, এটা কিন্তু আপনার HTML4 এর ডক টাইপ, তাই না? তো এই মুহূর্তে আমরা শুধুমাত্র HTML:5 লিখি, কোলনটা কিন্তু আপনার যে এল বলে কিটা রয়েছে, এল বলে কি এর ঠিক রাইট সাইডে আপনি পেয়ে যাবেন, আর ওটাকে শিফট প্রেস করে দিতে হবে। ঠিক আছে, যদি আপনি শুধু কিটা প্রেস করেন তাহলে সেমিকোলন পড়বে, অর্থাৎ এলের ডান দিকে যে কিটা রয়েছে শুধু প্রেস করলে সেমিকোলন পড়বে, আর যদি আপনি কোলন দিতে চান তাহলে শিফট টিপে সেমিকোলনটা প্রেস করলেই আপনার কোলন পড়ে যাবে। ঠিক আছে, তো দেখুন HTML:5 লিখলাম, তারপরে ট্যাব প্রেস করলাম, দেখুন সাথে সাথে পুরো ডকুমেন্টটা রেডি হয়ে গেল।
এমএট নিয়ে বিস্তারিত আমি আস্তে 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 আপনাদেরকে সব শেখাবো, ঠিক আছে? এখন শুধুমাত্র এই পুরো স্ট্রাকচারটা রেডি রাখার জন্য আপনারা এই জিনিসটা করবেন। আর এমএটের কোনো কিছু আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না, কারণ এখনও পর্যন্ত সময় আসেনি। আমি যখন সময় আসবে আপনাদেরকে আস্তে আস্তে জিনিসগুলো শেখাতে শেখাতে সব কিছু যাবো, ঠিক আছে? তো জাস্ট কিছু কিছু জিনিস আমি আপনাদের দেখিয়ে রাখি। যেরকম দেখুন, আমরা আগে H1 ট্যাগ লিখতাম না, তো এভাবে লিখতাম H1 ট্যাগ শুরু, তারপরে আমরা H1 ট্যাগ ক্লোজ করতাম, তারপরে আমরা এখানটাতে লিখতাম হ্যালো, তাই তো? এত কিছু লিখতাম, সরি এখানটাতে হবে হ্যালো, এটা লিখতাম। তো H1 ট্যাগটা ক্লোজ করে দিই, H1 ট্যাগটা ক্লোজ হয়েছে, ঠিক আছে? তো এখানে হ্যালো লিখতাম। তো দেখুন এমএটের মাধ্যমে এই জিনিসটা কত তাড়াতাড়ি হবে, শুধুমাত্র লিখবেন H1 অর্থাৎ ট্যাগটার নাম আর জাস্ট ট্যাপ প্রেস করে দিন। দেখুন কার্সারটা আমার মাঝখানে চলে গেছে, H1 শুরু শেষ অটোমেটিক্যালি পড়ে গেছে, জাস্ট এখানে লিখে দিলাম হ্যালো 2, ঠিক আছে? এর থেকে আরও ফাস্ট করতে চাই যে হ্যালো 2টাও আমি একসাথে লিখে দেবো। তো দেখুন কীভাবে, আমি H1 লিখলাম, আর ঠিক H1 লেখার পর আমি যদি এখন ট্যাপ প্রেস করি তাহলে শুধুমাত্র কিন্তু H1 শুরু H1 শেষ হবে, তাই না? আমি কন্ট্রোল জেড করে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম। আমি চাইছি H1 এর ভিতরে কি লেখাটা হবে সেটাও আমি বলে দেবো। সেটা কিভাবে বলে দেবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ শিফট চিপে আপনি পি এর ডান দিকটায় দেখবেন সেকেন্ড ব্র্যাকেট, আর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দুটো রয়েছে। তো সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ আমি করলাম, করার পরে এখানে আপনি লিখে দিন হ্যালো 3, দেখবেন এই হ্যালো 3টা আপনার H1 শুরু আর H1 শেষের মধ্যে চলে এসছে। এই অবস্থায় আপনি শেষে গিয়ে একটা ট্যাপ প্রেস করুন, দেখুন আমাকে কোনো কিছু লিখতে হলো না, অর্থাৎ H1 শুরু হলো, শেষও হলো, এবং মাঝখানে হ্যালো 3টাও কিন্তু চলে আসলো, ঠিক আছে? এবার দেখুন আমরা এ ট্যাগ শিখেছিলাম না, তো দেখুন এ ট্যাগ দিলাম, এ দিয়ে জাস্ট একটা ট্যাপ প্রেস করলাম, দেখুন সাথে সাথে ও দিয়ে দিয়েছে যে এ ট্যাগের মধ্যে HREFটা আপনাকে দিতেই হবে। আর দেখুন কার্সারটা ঠিক HREF এর ডাবল কোটেশনের মাঝখানে চলে গেছে। আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম ভ্যালুটা, আর এখানটাতে আমি দিয়ে দিলাম হচ্ছে হ্যালো লিঙ্ক, আমি এখানে দিয়ে দেবো হ্যালো লিঙ্ক, ঠিক আছে? তো এবার আপনারা বলুন, আমি দিতে চাইছি হ্যালো লিঙ্ক 2, ঠিক আছে? আর এটা আমি একসাথে লিখতে চাইছি, কি লিখবো? ফার্স্টে হচ্ছে আমি কোন ট্যাগটাকে লিখতে চাই, এ ট্যাগ। এ ট্যাগের মধ্যে আমি কোন লেখাটাকে লিখতে চাই, যেরকম উপরেরটার মধ্যে লেখা আছে হ্যালো লিঙ্ক, সেরকম আমি যদি কোনো লেখা দিতে চাই তাহলে আমাকে সেটা কোন ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, তাই তো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি মাঝখানে গিয়ে আমি এখানটাতে লিখবো হ্যালো লিঙ্ক 2, ঠিক আছে? দেওয়ার পরে এটাকে ট্যাপ প্রেস করব। দেখুন এখানে HTML এর এ ট্যাগের পুরো স্ট্রাকচারটা আমার রেডি হয়ে গেছে, পাশাপাশি এখানে এই HREFটা কোড রয়েছে, এখানে আমি ফর দ্য মোমেন্ট আমি হ্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে? তো কত সোজা দেখতে পাচ্ছেন, একটা ট্যাগ কত তাড়াতাড়ি আপনার রেডি হয়ে যায়। তো এবার আমরা ইমেজ ট্যাগ নিয়েও কাজ করেছিলাম, তো আমি জাস্ট এখানটা লিখবো ইমেজের জন্য কোনটা ইউজ করতে হয়, IMG, তাই তো? তো IMG লিখে জাস্ট ট্যাপ প্রেস করুন। দেখুন IMGর মধ্যে যে সমস্ত ম্যান্ডেটরি অ্যাট্রিবিউটগুলো আমাদের দিতেই হয় সেগুলো কিন্তু আপনার চলে আসলো, অর্থাৎ SRC আর ALT, ঠিক আছে? অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। তো দেখুন এবার আপনারা যদি চান যে যেভাবে আমি দেখলেন যে আমি এ ট্যাগের মধ্যে অলরেডি কিভাবে এই মাঝখানে ভ্যালু আসবে সেটা আমি বলে দিতে পারি, বা H1 এর মধ্যে ভ্যালু আসে বলে দিতে পারি। যেরকম ধরুন পি দিয়ে যদি ট্যাপ প্রেস করি শুধুমাত্র পি ট্যাগ ওপেন ক্লোজ হবে, কিন্তু যদি আমি চাই যে পি ট্যাগের মধ্যে একটি লেখাও হবে তখন আমি কি করব, পি প্রেস করব, আর পি এর মধ্যে এখানটাতে বলে দেবো যে হ্যালো পি, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমি জাস্ট ট্যাপ প্রেস করলাম, দেখবেন এটা চলে আসলো। এবার ঠিক সেরকমভাবে এই অ্যাট্রিবিউটকেও না শুরু থেকে বলে দেওয়া যায় যে কী কী অ্যাট্রিবিউট ইউজ করব বা কী কী ভ্যালু হবে সমস্ত কিছু। যেমন দেখুন আমি এইখানে যদি এ ট্যাগ ইউজ করি, এ ট্যাগ ইউজ করার পরে এইটা মানে কি, এটা মানে কি যে এ ট্যাগ শুরু আর শেষের মাঝখানে এই লেখাটা চলে আসবে, তাই তো? আর HREFটা ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু আমি একবারে HREF এর মধ্যেও ভ্যালু দিতে চাইছি, তো সেটা কিভাবে দেবো চলুন দেখা যাক। আমি শুধুমাত্র এ ট্যাগ প্রেস করে ট্যাপ প্রেস করলে একটা শুধুমাত্র এইটা হয়। তো এবার যদি আমি এ দিই, আর এর মধ্যে যে সমস্ত অ্যাট্রিবিউট রয়েছে সেগুলোর মধ্যেও যদি আমি ভ্যালু ইনিশিয়াল লেভেলে দিয়ে দিতে চাই তাহলে কি করব, অ্যাট্রিবিউট বোঝানোর জন্য আপনাকে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতে হয়, ঠিক আছে? তাহলে খুব ভালোভাবে মনে রাখবেন, যদি আপনি চান যে এ ট্যাগ শুরু এ ট্যাগ শেষের মধ্যে ভ্যালু দেবেন শুধুমাত্র এই যে এটা যেটা রয়েছে, তার জন্য আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হয়, তাই তো? যেরকম হ্যালো, দেখুন এটা দিলাম, এটা মাঝখানে চলে আসলো কিন্তু হ্যালোটা, কন্ট্রোল জেড প্রেস করলাম। এইবার আমি যদি অ্যাট্রিবিউটগুলোকে এখানটায় বলে দিতে চাই যে এ ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কী হবে, তো আপনি কি করবেন, এ ট্যাগটা লিখবেন, এ ট্যাগের পরে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন, করার পরে অ্যাট্রিবিউটগুলোর নাম আপনার নিশ্চয়ই জানা আছে। এ ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটগুলো কী রয়েছে, আপনার রয়েছে HREF, তাই না? HREF ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি দিয়ে দিলাম হ্যাশ, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি একবারে শেষে চলে যাব, ট্যাপ প্রেস করব। তো দেখুন এখন কিন্তু HREFটাও রেডি হয়ে গেল, আগে কিন্তু HREFটা শুধুমাত্র ব্ল্যাঙ্ক থাকতো, তাই না? তো দেখুন এবার যদি আপনি HREF এর মধ্যে কোনো লেখাও দেন যেরকম টেস্ট, ঠিক আছে, তাহলে HREF ইকুয়াল টু ওখানে কী থাকবে, টেস্ট থাকবে, ঠিক আছে? এবার আমরা ধরুন আরেকটা এ ট্যাগ ইউজ করি যে এবার আমি চাইছি যে অ্যাট্রিবিউটগুলোর সাথে সাথে লিখে দেবো যে কী কী অ্যাট্রিবিউট হবে আর তার ভ্যালুগুলো কী থাকবে। তো আমি এখানটায় বলে দিলাম তুমি তার মধ্যে অ্যাট্রিবিউট দেবে, অর্থাৎ HREF ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে
থাকবে হচ্ছে টেস্ট টু, HREF এর মধ্যে এই অ্যাট্রিবিউটটা থাকবে। পাশাপাশি আমি টাইটেল বলে আরেকটা অ্যাট্রিবিউট দিতে চাইছি, তো আরেকটা অ্যাট্রিবিউট দেওয়ার জন্য আপনি এখানে গিয়ে আবার আরেকটা থার্ড ব্র্যাকেট দেবেন, ঠিক আছে। তো আমি এখানে দিতে চাইছি যে আরেকটা দাও তুমি, টাইটেল বলে অ্যাট্রিবিউট থাকবে সাথে, টাইটেল ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে দেবো আমি হচ্ছে হ্যালো, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আপনি ট্যাব প্রেস করুন, দেখুন আপনার সাথে সাথে দুখানা অ্যাট্রিবিউট কিন্তু পড়ে গেল, ঠিক আছে। এটা একটা অ্যাট্রিবিউট আর এটা একটা অ্যাট্রিবিউট। এবার চলুন পরেরটাতে আমরা এই দুখানা অ্যাট্রিবিউট প্লাস এই মাঝখানের লেখা তিনটে একসাথে দেবো। চলুন দেখা যাক কী করে। তো আমি এ ট্যাগ দেবো, এ ট্যাগ দেওয়ার পরে এটা কিন্তু শুধুমাত্র এ ট্যাগের মধ্যে প্রযোজ্য এমন কিন্তু নয়, এটা সবগুলোর ক্ষেত্রে। ইমেজের জন্য তা আমি ইমেজটা একটু পরে দেখাচ্ছি, ফার্স্টে এ ট্যাগের মধ্যে দুটো অ্যাট্রিবিউট আর একটা লেখা দিয়ে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। তো আমি এ ট্যাগ দেবো, এ ট্যাগের মধ্যে আমি চাইছি যে HREF বলে অ্যাট্রিবিউটটা থাকবে, তাই তো। তাহলে অ্যাট্রিবিউট দেওয়ার জন্য আপনাকে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। আর এই জিনিসটা আমি দেখাচ্ছি এমেটের মধ্যে, এটা আপনাদেরকে CSS-এও খুব হেল্প করবে, ঠিক আছে, এই জিনিসটা। তো দেখুন আমি এ ট্যাগ দিলাম, এ ট্যাগের মধ্যে আমি কি অ্যাট্রিবিউট দিতে চাইছি, এ ট্যাগের মধ্যে আমি চাইছি HREF থাকবে। HREF এর যদি আপনি শুধু এভাবে রেখে দেন তাহলে শুধুমাত্র HREF বলে একটা অ্যাট্রিবিউট থাকবে, দেখুন আর কোনো কিছু থাকবে না। তো আমি কি চাইছি, আমি চাইছি এ ট্যাগ দেওয়া থাকবে, এর মধ্যে আপনার HREF বলে একটি অ্যাট্রিবিউট থাকবে ইকুয়াল টু, যার মধ্যে ভ্যালু থাকবে হচ্ছে হ্যালো, ঠিক আছে, হ্যালো। আরেকটা অ্যাট্রিবিউট চাইছি যার মধ্যে টাইটেল বলে একটি অ্যাট্রিবিউট থাকবে, তাই টাইটেল বলে একটি অ্যাট্রিবিউট থাকবে, তার মধ্যে ভ্যালু থাকবে হচ্ছে হ্যালো টু, ঠিক আছে। এইবার আমি চাইছি এ ট্যাগ শুরু আর শেষের মাঝখানে একটি লেখা থাকবে। এবার লেখা দেখানোর জন্য, তাহলে লেখা থাকার জন্য বা লেখা দেখানোর জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তাই না। তো এখানটাতে গিয়ে আমি লিখে দেবো যে হ্যালো 3, ঠিক আছে। এইবার এক তো কিছু লেখার পরে একবারে শেষে গিয়ে আপনারা একটা ট্যাব প্রেস করুন, দেখুন একবারে তিনটে জিনিস একসাথে হয়ে গেল। অর্থাৎ এ ট্যাগের মধ্যে HREF-এ কী থাকবে, টাইটেলে কী থাকবে, প্লাস এই লেখাটা কী থাকবে সেটাও হয়ে গেল, ঠিক আছে। আরও অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে এই এমেটটা খুবই চমৎকার একটি জিনিস, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো। তবে এই মুহূর্তে আপনারা লিখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এমেটটাকে শুধুমাত্র এই HTML এর স্ট্রাকচারটা আনার জন্য ব্যবহার করবেন, ঠিক আছে। কারণ আপনারা যখন হাতে এরকম ইউজ টু হয়ে যাবেন, যখন আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তারপরে আপনারা এমেট ইউজ করবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আরেকটা জিনিস দেখাই, যেরকম আপনার H1 এর মধ্যে আমি যদি হ্যালো লিখি, ঠিক আছে, তাহলে শুধুমাত্র কি আসবে, শুধু একটা আসবে, ঠিক আছে। কিন্তু ভাবুন তো যদি আমি এখানে দিয়ে দিই যে ইনটু 3, তাহলে কি হওয়ার কথা, ঠিক এই H1 এর হ্যালো 3 বার জেনারেট হয়ে যাবে। দেখুন এই যে ট্যাপ প্রেস করলাম, দেখুন H1 হ্যালো, H1 হ্যালো, H1 হ্যালো, ঠিক আছে। আর আগে আমরা কি করতাম, যদি আগে হতো, আগে আমরা ম্যানুয়ালিভাবে লিখতাম যে H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, এখানে লিখতাম হ্যালো। তারপরে আমি যদি আপনাকে বলতাম যে এটাকে 3 বার আমাকে লিখতে হবে, তখন আপনি কী করতেন, Ctrl+D করে দিতেন এইভাবে, তাই তো। কিন্তু দেখুন সেই জায়গাটাতে কতটা ফ্লেক্সিবল হয়ে গেল যে H1 ট্যাগ থাকবে, তার ভিতরে লেখা থাকবে হ্যালো, আর এটা কবার আমি দেখতে চাইছি, 4 বার, ঠিক আছে। তাহলে 4টে ট্যাগ পরপর H1 এর তার মধ্যে হ্যালো থাকা অবস্থাতে চলে আসবে। দেখুন 4টে H1 ট্যাগ তার মধ্যে হ্যালো চলে আসলো, খুবই ইন্টারেস্টিং, তাই না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই এমেটটিকে আপনারা ব্যবহার করবেন, খুবই ইন্টারেস্টিং একটি জিনিস। তো আশা করি আপনারা এমেট সম্পর্কে কিছুটা ধারণা আপনারা পেয়েছেন। পরবর্তীকালে আমরা এমেট নিয়ে অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, কীভাবে ফাস্ট কোডিং করতে হয় আমরা সমস্ত কিছু শিখবো। তাই পরবর্তীকালের জিনিসগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু ফর দ্য মোমেন্ট আপনারা এত কিচ্ছু করবেন না, আপনারা শুধুমাত্র কী করবেন, যেহেতু আমি ক্লাসটা এমেট নিয়ে করিয়েছি, তাই আপনারা যে জিনিসগুলো আমি দেখালাম সেগুলো একবার করে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। আর আপনারা পরবর্তীকালে যখন আপনারা নিজেরা ক্লাস করবেন বা অ্যাসাইনমেন্ট জমা দেবেন, তখন শুধুমাত্র আমি আপনাদেরকে এটা অ্যালাউ করলাম যে বেসিক স্ট্রাকচারটা আনার জন্য আপনারা এমেট ইউজ করবেন, যেরকম HTML:5 ট্যাপ প্রেস করলাম, এইটুকু টাইটেলটাকে চেঞ্জ করবেন, যেরকম দেখা গেল এখানে ক্লাস 18 করে দিলাম। বডির ভিতরে যে সমস্ত জিনিসগুলো আপনারা লিখবেন সেগুলো অবশ্যই আপনারা হাতে লিখে করবেন, এমেট দিয়ে লিখবেন না, ঠিক আছে। এমেট দিয়ে লেখার সময় এখনও অনেক পড়ে রয়েছে, যখন লিখতে হবে তখন আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। আপনারা শুধুমাত্র বেসিক স্ট্রাকচারটা আনার জন্য এমেটটাকে ব্যবহার করবেন। আর এই ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে না, এই ক্লাসে শুধুমাত্র আপনারা প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে। যেভাবে আমি এমেট ইনস্টল করা দেখালাম ঠিক সেইভাবে আপনারা এমেট ইনস্টল করবেন। যদি আপনাদের এমেট ইনস্টল করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা গ্রুপে পোস্ট করবেন, সেখানে সবাই আপনাদেরকে হেল্প করবে, ইনক্লুডিং মি, ঠিক আছে। তাই কোনো আপনাদের অসুবিধা হবে না, আপনাদের সবার মেশিনে এমেট ইনস্টল হবেই। আর যদি আপনাদের এই ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন বা গ্রুপে পোস্ট করবেন, আমি সেখানে আপনাদের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার সাথে সাথে অন্যরাও শিখতে পারে। আর যদি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামতটা জানাবেন যে আপনার ভিডিওটি আজকের কেমন লাগলো, ঠিক আছে।
আশা করি আপনাদের ভিডিওটি আজকের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।